ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে যাদের গাফিলতি ছিল তাদের ছাড় নেই, স্বাস্থ্যমন্ত্রীর হুঁশিয়ারি। সরকারি কর্মকর্তার গাফিলতির কারণে যদি এই মামলা থেকে ওই ধরনের ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাকে ছাড় দেওয়ার প্রস্তাব আসে না। শাস্তি না হওয়ার ওষুধ প্রশাসনকেই দোষ দেন বিশেষজ্ঞরা। এ কারণেই ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধ হচ্ছে না বলে মন্তব্য। আদৌ যে নকল ওষুধ ছিল সে রিপোর্ট যদি সাবমিট না করা হয়, আদালত রায় দেবে কি করে? এখানে পুরোপুরি দুর্বলতাটা ছিল আপনার ওষুধ প্রশাসনের। যদি ডাইথাইলিন গ্লাইকল পাওয়া নাও গিয়ে থাকে, নিম্নমানের তো পাওয়া গেছে, তো নিম্নমানের জন্য শাস্তি তো হওয়া উচিত। আসামি যাতে করে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই জন্য তদন্ত প্রতিবেদনের মধ্যে নানান রকম ফাঁকফোকর রাখা হচ্ছে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবং আমি জাফর। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। রাজধানীর 3 থানার চাঁদাবাজির 3 মামলায় তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। অপর 2 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় অভিযান। নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেনা মোতায়েনের প্রশ্নে আইভি। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল বলছেন বিএনপি প্রার্থী। এবং কলম্বিয়ায় ব্রাজিলের একটি ক্লাবের ফুটবল খেলোয়াড়বাহী বিমান বিধ্বস্তের ঘটনায় 76 জনের মৃত্যু, 5 জনকে জীবিত উদ্ধার। রিট ফার্মা ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির প্রমাণ মিললে কাউকেই ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। বিকেলে সচিবালয় ব্রিফিংয়ে একথা জানান তিনি। রায়ের কপি হাতে পাওয়ার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। এদিকে যথাযথ শাস্তি নিশ্চিত না হওয়ার কারণেই দেশে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন বন্ধ হচ্ছে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আর এজন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দায়ী করে তারা বলছেন, তদন্ত কর্মকর্তাদের জবাবদিহিতা নিশ্চিত করা সহ প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে দেশের জনস্বাস্থ্য অচিরেই মারাত্মক হুমকির মুখে পড়বে। 2009 সাল ভেজাল ওষুধ খেয়ে সারা দেশে 22 শিশুর মৃত্যু। প্রাথমিক তদন্তে অভিযোগ প্রমাণিত হয় অভিযুক্ত প্রতিষ্ঠান রিট ফার্মার মালিক সহ 5 জনকে আসামি করে মামলা করে ওষুধ প্রশাসন অধিদপ্তর। দীর্ঘ 6 বছর মামলা চলার পর রায় দেওয়া হয় গত সোমবার। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা মিললেও চূড়ান্ত রায়ে ছাড়া পেয়ে যান অভিযুক্তরা সবাই। মামলায় তদন্ত কর্মকর্তার গাফিলতি ছিল বলে পর্যবেক্ষণ দেন আদালত নিজেই। আদালতের এই পর্যবেক্ষণ আমলে নিয়েছে মন্ত্রণালয়। শিশু মৃত্যুর ঘটনা তদন্তে গাফিলতির কোনো প্রমাণ মিললে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। ইতিমধ্যে আমি আমাদের সচিব সাহেবকে দায়িত্ব দিয়েছি, তিনি ওষুধ প্রশাসন দেওয়া প্রতিবেদন দেখে এবং রায় কপি পাওয়ার পরে আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করব। সরকারি কর্মকর্তার গাফিলতির কারণে যদি এই মামলা থেকে ওই ধরনের ব্যক্তিরা অব্যাহতি পেয়ে থাকে, অবশ্যই তাকে ছাড় দেওয়ার প্রস্তাব আসে না। এদিকে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদনকারীদের শাস্তি না হওয়ার জন্য ওষুধ প্রশাসন অধিদপ্তরকেই দোষছেন বিশেষজ্ঞরা। নকল ওষুধ ছিল সেটা যদি সাবমিট না করা হয়, ডাইথাইলিন গ্লাইকল ছিল না এই কথাটাও যদি প্রমাণ সাপেক্ষ হয়, সেটা যদি সাবমিট না করা হয় আদালতে, আদালত রায় দেবে কি করে? এখানে পুরোপুরি দুর্বলতাটা ছিল আপনার ওষুধ প্রশাসনের। আসামি যাতে করে নিরাপদে বেরিয়ে যেতে পারে সেই জন্য তদন্ত প্রতিবেদনের মধ্যে নানান রকম ফাঁকফোকর রাখা হচ্ছে। এটা যদি হয় তাহলে তো ওই আসামির কখনোই সাজা হবে না। এখনো সময় আছে, পুরস্কার এবং তিরস্কার এই পদ্ধতিটা চালু করা দরকার। এই ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনে এই পর্যন্ত 3টা তদন্ত কমিটি হয়েছে বিভিন্ন সরকারের আমলে। একটা তদন্ত কমিটির রিপোর্ট পাবলিক জানে না যে কি হয়েছে। দ্রুত পদক্ষেপ নিয়ে ভেজাল ও নিম্নমানের ওষুধ উৎপাদন ঠেকানো না গেলে দেশের জনস্বাস্থ্য মারাত্মক হুমকির মুখে পড়বে বলেও আশঙ্কা করছেন তারা। নকল ওষুধ বা ভেজাল ওষুধ এগুলো বন্ধ করতে হবে, এবং না হলে আমরা জাতিগতভাবেই পঙ্গু হয়ে যাব। তারেকুজ্জামান শিমুল, সময় সংবাদ, ঢাকা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথা আবারও পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার হাঙ্গেরির বুদাপেস্টে দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে এই মন্তব্য করেন শেখ হাসিনা।
এ সময় দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতামূলক 3টি সমঝোতা স্মারক ও স্বাক্ষরের পর যৌথ বিবৃতিতে দুদেশের প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যতে বাণিজ্য ও বিনিয়োগে হাঙ্গেরি বাংলাদেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে। ওয়াটার সামিট 2016-র তৃতীয় দিনে বুদাপেস্টে পার্লামেন্ট ভবনে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে। স্থানীয় সময় মঙ্গলবার বেলা 10টায় উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠকে অংশ নেন। এ সময় দুদেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যু উঠে আসে। দ্বিপাক্ষিক বৈঠকের পর বাংলাদেশ ও হাঙ্গেরির মধ্যে পানি সম্পদ ব্যবস্থাপনা, পররাষ্ট্র ইস্যুতে পরামর্শ এবং কৃষি বিষয়ক সহযোগিতা সংক্রান্ত 3টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর যৌথ বিবৃতি দেন দুদেশের প্রধানমন্ত্রী। এতে বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলায় বাংলাদেশের অবস্থান তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, আগামীতে হাঙ্গেরির সঙ্গে বিনিয়োগ ও বাণিজ্যের সম্পর্ক ত্বরান্বিত হবে বাংলাদেশের। এ সময় সন্ত্রাসবাদ মোকাবেলায় শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে ভিক্টর ওরবানও ভবিষ্যতে বাংলাদেশের পাশে থাকার কথা ব্যক্ত করেন। That there is much scope for Bangladesh and Hungary to deepen bilateral cooperation in trade and investment. We can work together. The distance can be the barrier. We can shorten this distance because our hearts are close. দুপক্ষের মধ্যে যে সহযোগিতার সম্পর্ক আমরা স্থাপন করতে যাচ্ছি তা নতুন মাত্রা পাবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলাতেও বাংলাদেশের পাশে থাকবে হাঙ্গেরি। এছাড়া সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ ও হাঙ্গেরির অবস্থান অভিন্ন। এর আগে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সঙ্গে বৈঠক করতে দেশটির পার্লামেন্টে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। এ সময় দেশটির গার্ড রেজিমেন্টের একটি চৌকস দল শেখ হাসিনাকে গার্ড অব অনার জানায়। 4 দিনের এই সফর শেষে বুধবার প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ। চাঁদাবাজির 3 মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে 1 মাসের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার বিরুদ্ধে কর ফাঁকির অপর 2টি মামলার কার্যক্রম চালুর নির্দেশ দেন আদালত। বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার আমলে বিএনপি সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির 3টি মামলা 10 বছর ধরে স্থগিত ছিল। এছাড়া 2008 সালে কর ফাঁকির অপর 2টির মামলার কার্যক্রমও হাইকোর্টের নির্দেশে বন্ধ ছিল। মঙ্গলবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই 5 মামলার কার্যক্রম শুরুর নির্দেশ দেন। একই সঙ্গে চাঁদাবাজির 3 মামলায় 1 মাসের মধ্যে বিচারিক আদালতে তারেক রহমানকে আত্মসমর্পণের আদেশ দেওয়া হয়। 3টি মামলায় গুলশান থানা, শাহবাগ থানা এবং কাফরুল থানার যে চাঁদাবাজির মামলাগুলি, সেই মামলাগুলির ব্যাপারে রুল ডিসচার্জ করে 30 দিনের মধ্যে ওই কনসার্ন আদালতে হাজির হতে বলা হয়েছে। বাকি 2টি মামলা ছিল কর ফাঁকি সংক্রান্ত বিষয়ে, সেই 2টো মামলার প্রসিডিং এস্টে ছিল, সেটাও বলা হয়েছে স্বাভাবিক নিয়মে প্রসিডিং চলবে। অর্থ পাচার মামলায় তারেক রহমান পলাতক থাকায় এই মামলার শুনানিতেও তার পক্ষে কোনো আইনজীবী অংশ নিতে পারেননি। তার আইনজীবী জানান, এই আদেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন তারা। তারেক রহমানের বিরুদ্ধে সেই সময়ের যে সরকার যে কত মেলা ফাইডে ছিল, অসুদৃষ্টি ছিল, যে বাদী যে মামলাগুলো যারা বাদী ছিল, যাদের থেকে চাঁদা নিয়েছে, তারা কিন্তু তারেক রহমানকে সন্দেহ করে নাই, তারেক রহমানকে আসামি করে নাই। কিন্তু পুলিশ সাবসিকুয়েন্টলি ইনভেস্টিগেশনের সময় তারেক রহমানকে সোন অ্যারেস্ট করেছে। আমরা হয়তো আপিলে যাব। 2007 সালে চাঁদাবাজির অভিযোগে রাজধানীর গুলশান, শাহবাগ ও কাফরুল থানায় তারেক রহমানের বিরুদ্ধে 3টি মামলা করা হয়, আর কর ফাঁকির অপর 2টি মামলা করা হয় 2008 সালে। আফজাল হোসেন, সময় সংবাদ। মালয়েশিয়ায় অভিযান চালিয়ে 700-রও বেশি অবৈধ বাংলাদেশিকে আটক করেছে সে দেশের পুলিশ। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামা নিউজ এজেন্সি মঙ্গলবার এ খবর প্রকাশ করে। রোববার উপকূলীয় এলাকা পোর্ট ডিকশন জিমাইয়ে অবৈধ থাকা বিদেশিদের বিরুদ্ধে অভিযান চালায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগ। এই অভিযানে বাংলাদেশের 767, পাকিস্তানের 80, ইন্দোনেশিয়ার 50, শ্রীলঙ্কার 13, মিয়ানমারের 3 ও নেপালের 1 নাগরিককে আটক করা হয়। বাংলাদেশি ছাড়া আটককৃত অন্য দেশের নাগরিকদের অবৈধভাবে মালয়েশিয়া ভ্রমণের অভিযোগে আটক করা হয়। আর বাংলাদেশিদের কাছে কাজের অনুমোদনের অবৈধ ও জাল কাগজপত্র পাওয়া গেছে বলে জানায় দেশটির অভিবাসন কর্তৃপক্ষ। ভিসার মেয়াদ শেষেও তাদের অনেকেই দেশটিতে অবস্থান করছিলেন। গত কয়েক বছরে এটি মালয়েশিয়া সরকারের অবৈধ শ্রমিক ও পর্যটক বিরোধী বড় অভিযান বলে জানিয়েছে গণমাধ্যম। এদিকে ধরপাকড়ের পর সেখানকার প্রবাসী বাংলাদেশিদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
অবৈধ অভিবাসী নিয়ন্ত্রণে এই অভিযান চলবে বলেও কুয়ালালামপুর সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। কুয়ালালামপুর থেকে বিস্তারিত জানাচ্ছেন আমাদের মালয়েশিয়া প্রতিনিধি মোহাম্মদ আব্দুল কাদের। গত রোববার 27 তারিখে সকাল থেকে মালয়েশিয়ার যে ফোর্ট ডিকশন বিচ আছে, বিচের পাশে একটা জিমা এলাকা আছে, জিমা, তো সেখান থেকে সিমবিলান ইমিগ্রেশন ওখান থেকে ওরা অভিযান চালিয়ে বাংলাদেশি 767 জন সহ টোটাল 936 জন অবৈধ অভিবাসীকে আটক করছে। ওদের পক্ষ থেকে বলা হয়েছে অনেকের কাছে যে বৈধ কোনো কাগজপত্র ছিল না, এবং যারা ছিল তাদের অনেকেরই দেখা যাচ্ছে এখানে ওভারস্টে হয়ে গেছে। সাপোজ ধরেন যারা অনেকে স্টুডেন্ট বিষয়ে আসছে, অনেকে আবার প্রফেশনাল বিষয়ে এসে বিষয় রিহায়ারিং করতে পারে নাই, তো যার জন্য ওভারস্টে হয়ে গেছে। মালয়েশিয়া সরকার বলতেছে ঠিক যে রিহায়ারিং এর জন্য প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য অনেকেই বলতেছে, কিন্তু সেক্ষেত্রে আপনার অনেকেই করছে, কিন্তু অনেকে আবার 1 বছর হয়ে গেছে, অনেকের আবার 7 মাস হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আপনার ইমিগ্রেশনের পক্ষ থেকে কোনো ধরনের ফিঙ্গারপ্রিন্টের জন্য ফোন দেওয়া হয় না। তো যার জন্য এখানকার যারা বাংলাদেশি শ্রমিক আছে তারা অনেক বিপাকের মধ্যে আছে। যতক্ষণ না পর্যন্ত ওদের যে রিহায়ারিং এর যে কোটা ফিল আপ না হবে ততক্ষণ পর্যন্ত ওরা এই অভিযান অব্যাহত থাকবে। রাত 11টার সময় আরো থাকছে। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলায় বদরুলের বিচার শুরু, আগামী 5 ডিসেম্বর থেকে সাক্ষ্য গ্রহণ। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী বলেছেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার স্বার্থে কমিশন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে। সেনা মোতায়েন প্রশ্নে তিনি একথা বলেন। এদিকে বিষয়টিকে আইভীর নির্বাচনী বৈতরণী পার হওয়ার নতুন কৌশল হিসেবে দেখছেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে সুষ্ঠু নির্বাচন হলে উভয় প্রার্থী জয়ের বিষয়ে আশাবাদী। রাশেদ লিমনের রিপোর্ট। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিলের পর থেকেই বিরোধী দলগুলো দাবি করে আসছিল সেনা মোতায়েনের। সবশেষ যাচাই বাছাইয়ের শেষ দিন রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে মেয়র প্রার্থীদের মতবিনিময়ে ঘুরে ফিরে আসে বিষয়টি। এক্ষেত্রে বরাবরই সেনা মোতায়েনের বিপক্ষে ছিলেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। এবার নিজের অবস্থান বদলেছেন তিনি। গতবার কিছু নারায়ণগঞ্জে অনেক কথা হয়েছে, আমিও সেনাবাহিনী চেয়েছি, যদি নির্বাচন কমিশন মনে করে যে তার সুষ্ঠু নির্বাচনের জন্য তার যা প্রয়োজন নির্বাচন কমিশনের ওনারা সেটাই করবে, এবং নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত তার প্রয়োজন মনে করে উনি সেই সিদ্ধান্ত নেবেন। এদিকে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন বলছেন, জনবিচ্ছিন্নতা বুঝতে পেরেই সেনাবাহিনী চাইছেন আইভী। এর আগে উনি সেনাবাহিনীর প্রয়োজন নাই, জনগণই ওনার সেনাবাহিনী এই ধরনের বক্তব্য দিয়েছেন। পরবর্তীতে হয়তো বুঝতে পেরেছেন জনগণ তার সাথে নাই, তারা চাচ্ছে একটা জোর জবরদস্তিমূলক নির্বাচন করতে, এবং তারা সরকারি দলের যে প্রতীক আছে প্রতীকের জোরে ভোটের ভেতরে পার হতে চাচ্ছে। তবে একটি গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলে নিজের জয়ের ব্যাপারে আশাবাদী এ দুই হেভিওয়েট প্রার্থী। আগামী 22 তারিখের নির্বাচন, সেই নির্বাচনেই নির্ধারিত করবে জনগণ যে কে আসলে যোগ্য কে অযোগ্য। শত বাধা অতিক্রম করে আমি যখন তাদের কাছে গিয়েছি, ঠিক তদ্রূপভাবে তারা যেন আমাকে আমার জীবনের শেষ দিনটি পর্যন্ত সুযোগ দেয় তাদের পাশাপাশি। 22 ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন। রাশেদ লিমন, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। এদিকে সেনা মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক দলের প্রভাবিত যেসব কর্মকর্তা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছেন তাদের সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে বিএনপি। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের আগে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমেদের সঙ্গে দেখা করে দাবি জানায় বিএনপি। দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির নেতৃত্বে 3 সদস্যের একটি দল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন সচিবালয়ে গিয়ে সিএসির সাথে দেখা করেন। এ সময় তারা সেনা মোতায়েন, দুর্নীতিগ্রস্ত নির্বাচনী কর্মকর্তাদের সরিয়ে দেয়া ও নারায়ণগঞ্জ সিটির ভোটার তালিকা রাজনৈতিক দলগুলোকে সরবরাহ করারও দাবি জানান। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তাবিত 8 দফা দাবি পূরণেরও দাবি জানায় বিএনপি। দলীয় প্রভাবমুক্ত হয় সেজন্য নির্বাচনের অন্তত 10 দিন পূর্বে সকল প্রিজাইডিং অফিসার, সহ প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসারদের তালিকা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সরবরাহ করে কারো ব্যাপারে অভিযোগ থাকলে তাদের পরিবর্তন করা। ভোট অনুষ্ঠানের অন্তত 7 দিন আগে থেকে নির্বাচনের ফলাফল ঘোষণার পরদিন পর্যন্ত সেনাবাহিনী নিয়োগ করতে হবে। অবাধ, নিরপেক্ষ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার স্বার্থে আমাদের দাবি ও প্রস্তাবগুলো গ্রহণ করা হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস। আগামীকাল ঢাকায় আসছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর।
দুদেশের প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা বৃদ্ধির ক্ষেত্রে তার এই সফর গুরুত্বপূর্ণ বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক ও পররাষ্ট্র বিশ্লেষকরা। তারা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের ঠিক আগে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রীর এদেশে আসার বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে ঢাকা বেইজিং এর বন্ধুত্ব বৃদ্ধির ইঙ্গিত পাওয়ার পর তার এ সফরে পারস্পরিক সহযোগিতার রূপরেখা আরো মজবুত হবে বলেও প্রত্যাশা তাদের। কামরুজ্জামান মামুনের প্রতিবেদন। বন্ধুপ্রতিম দেশ চীনের কাছ থেকে প্রথম দুটি সাবমেরিন পাওয়ার পরপরই প্রথমবারের মতো ভারতের প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিকর দুদিনের সফরে আসছেন বাংলাদেশে। ঢাকা বেইজিং সম্পর্কের দৃঢ়তা বৃদ্ধির বিষয়টি মাথায় নিয়ে তার এ সফর বলে ধারণা আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ও পররাষ্ট্র বিশ্লেষকদের। পাশাপাশি এও বলছেন, নতুন ধরনের প্রতিরক্ষা কাঠামো গঠন ও আঞ্চলিক সন্ত্রাসবাদ মোকাবেলার বিষয়টি প্রাধান্য পাওয়ার সম্ভাবনা রয়েছে পারিকরের আগমনে। স্বাভাবিকভাবেই চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক বৃদ্ধি পাওয়া হচ্ছে ভারতের জন্য একটা অস্বস্তির কারণ। সুতরাং ভারত সেখানে আঞ্চলিক শক্তি হিসাবে তার প্রাধান্য বজায় রাখার জন্য ভারতের একটা তখন আগ্রহ থাকতে পারে। দ্যাট ইজ এ গুড সাইন। উনি আসছেন এবং আমাদের এখানে ওদের হয়তো কিছু কনসার্ন হতে পারে ইন্ডিয়া, একটা হতে পারে মিয়ানমার সাথে আমাদের রিলেশনশিপ, চীনের সাথে আমাদের রিলেশনশিপ, ইন্ডিয়ার রিলেশনশিপ, ফিউচারে কি হবে। ভারতের সাথে বাংলাদেশের কৌশলগত পদক্ষেপ বৃদ্ধিতে প্রতিবেশী দেশের প্রতিরক্ষা মন্ত্রীর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও মত তাদের। বাংলাদেশ উইথ ইন্ডিয়া অর উইদাউট ইন্ডিয়া ইজ এন ইম্পর্টেন্ট প্লেয়ার from the region. So সেই জন্য ওই দিক দিয়ে ব্যালেন্স কি বাংলাদেশ কি চিন্তা করছে এইসব চেঞ্জেসে হয়তো একটা ভাব ওরা নিতে আসছে। চীনের সাথে, ইন্ডিয়ার সাথে, আমেরিকার সাথে, রাশিয়ার সাথে, অল দি বিগ পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড আমরা বেশ ভালোভাবে ব্যালেন্স করে কিন্তু রিলেশনশিপ গ্রো করছি। তার সফরের দুটো দিক বলছে, একটা হচ্ছে বাংলাদেশের সাথে ভারতের এই বর্তমান সরকারের আমলে যে সমস্ত প্রতিরক্ষাগত বা ভারতের নিরাপত্তাগত যে সমস্ত সমঝোতা হয়েছে সেই ধরনের সমঝোতা আরো বাড়ানোর হয়তো তারা চেষ্টা করবে। আর একটা হচ্ছে চীনাদের ব্যাপারে বাংলাদেশ কতদূর এগিয়েছে, অর্থাৎ চীনার সাথে বাংলাদেশ প্রতিরক্ষা কোনো সম্পর্ক কোন পর্যায়ে যাচ্ছে সেটাও জানবার চেষ্টা করবে। চলতি বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের কথা রয়েছে। তার ঠিক আগ মুহূর্তে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর এদেশে আসা কিছুটা হলেও ভাবাচ্ছে দেশের কূটনীতিকদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। বিপিএলে বরিশালকে 8 উইকেটে হারিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের দারুণ জয়। খুলনা টাইটান্সের বিপক্ষে 5 উইকেটের জয়ে প্লে অফের পথে চিটাগং ভাইকিংস। সিলেটে কলেজ ছাত্রী খাদিজা হত্যা চেষ্টা মামলার একমাত্র আসামি বদরুল আলমের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। আগামী 5 ডিসেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। সকালে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান শুনানি শেষে অভিযোগ গঠন করেন। এর আগে মামলার প্রধান আসামি বদরুলকে আদালতে নেওয়া হয়। গত 8 নভেম্বর খাদিজা হত্যা চেষ্টা মামলার প্রধান আসামি বদরুলকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে 15 নভেম্বর আদালত চার্জশিট গ্রহণ করে বিচারিক কার্যক্রমের জন্য মহানগর দায়রা জজ আদালতে পাঠিয়ে দেন। গত 3রা অক্টোবর সিলেট সরকারি কলেজের শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসকে কুপিয়ে জখম করে বখাটে বদরুল আলম। পরদিন খাদিজার চাচা বাদী হয়ে বদরুলকে আসামি করে শাহপরান থানায় একটি মামলা দায়ের করেন। সাংবাদিকদের জঙ্গিবাদ ও রাজাকারদের পক্ষ না নিয়ে সংবিধান ও দেশের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রথম জাতীয় সম্মেলনে তিনি একথা বলেন। এ সময় তিনি সাংবাদিকদেরকে খণ্ডিত তথ্য বিকৃতি, ইতিহাস বিকৃতি না করে বস্তুনিষ্ঠ সংবাদ প্রচার করার আহ্বান জানান। জাতীয় সম্মেলনে সাংবাদিকতার উৎকর্ষ সাধনে করণীয় সম্পর্কে বক্তারা আলোচনা করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মশ আরেফিন সিদ্দিক সহ সাংবাদিকতা বিভাগের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদেশি সংস্কৃতির প্রভাবে দেশের টেলিভিশন শিল্প হুমকির সম্মুখীন অভিযোগ করে সংকট নিরসনে 5 দফা দাবি জানিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন FTPO। সকালে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনটির আহ্বায়ক ও শিল্পী মামুনুর রশিদ। এছাড়া ডাউনলিংক ফিডের মাধ্যমে বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার বন্ধের দাবি জানানো হয় সংগঠনটির পক্ষ থেকে। এ সময় আগামী 30 নভেম্বর সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ ও দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেয় FTPO। টেলিভিশন শিল্পের বিদ্যমান সংকট উত্তরণ সহ এই শিল্পের সার্বিক সুরক্ষার লক্ষ্যে আমরা উল্লেখিত
5 দফা দাবি নিয়ে 30 নভেম্বর সকাল 10টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মিলিত হচ্ছি। দিনব্যাপী আয়োজনে আলোচনার পাশাপাশি থাকবে কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড। আমাদের টেলিভিশন শিল্পের সংশ্লিষ্ট সাংগঠনিক শক্তির সমন্বিত পরিষদ ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশনের আহ্বানে সাড়া দিয়ে সংশ্লিষ্ট সকলে সমবেত হন আর আওয়াজ তুলুন, শিল্পে বাঁচি, শিল্প বাঁচাই। দেশে ইমো, ভাইবার, হোয়াটসঅ্যাপ, স্কাইপি সহ কোনো সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ বা নিয়ন্ত্রণের কোনো পরিকল্পনা বিটিআরসির নেই। বিকেলে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটি এ তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 25 নভেম্বর এক সংবাদ সম্মেলনে বিটিআরসি চেয়ারম্যান ডক্টর শাহজাহান মাহমুদ বৈধ পথে আন্তর্জাতিক কল আদান প্রদানের ক্ষেত্রে এসব অ্যাপসের ভূমিকা পরীক্ষা নিরীক্ষার কথা বলেছিলেন। কিন্তু কিছু কিছু গণমাধ্যমে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করে এসব সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করা হচ্ছে বলে সংবাদ প্রচার করা হয়। এসব অ্যাপস বন্ধে বিটিআরসির ওপর সরকারের কোনো প্রকার নির্দেশনা নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। দেশের বাইরের খবর, কলম্বিয়ায় বিমান দুর্ঘটনায় ব্রাজিলের শীর্ষস্থানীয় একটি ফুটবল ক্লাব শ্যাপেকুন্সের খেলোয়াড় ও কর্মকর্তা, ক্রীড়া সাংবাদিক সহ মারা গেছেন 76 জন। বিমানটির যাত্রী ও ক্রু সহ 81 জনের মধ্যে 5 জন বেঁচে গেছেন, যাদের একজন ক্লাবের ডিফেন্ডার এবং 2 গোলকিপার। দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম ক্লাব ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলতে কলম্বিয়ার মেডেলিন শহরে যাবার পথে সোমবার মধ্যরাতে বিধ্বস্ত হয় বিমানটি। দক্ষিণ আমেরিকার ক্লাব ফুটবল টুর্নামেন্ট কোপা সুদ আমেরিকার ফাইনাল ম্যাচ ছিল বুধবার, কিন্তু অ্যাথলেটিকো ন্যাশনালের বিরুদ্ধে সেই ম্যাচ আর খেলা হলো না ব্রাজিল শ্যাপেকুয়েন্স ক্লাবের। মাঠে নামার আগে বিমান দুর্ঘটনায় প্রাণ হারালেন দলের বেশিরভাগ খেলোয়াড়। স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, ক্লাবের রক্ষণভাগের খেলোয়াড় অ্যালান রাচেল সহ দলের 2 গোলকিপার এবং ফিজিও প্রাণে বেঁচে গেছেন। বিধ্বস্ত হওয়ার পরও বিমানে আগুন ধরে যায়নি বলে হয়তো কয়েকজন প্রাণে রক্ষা পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে। দুঃখজনক সত্ত্বেও দুর্ঘটনার খবর জানাতে হচ্ছে। উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে, জীবিতদের চিকিৎসা সেবাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। বিমান দুর্ঘটনার পর ম্যাচের সব কার্যক্রম স্থগিত করেছে দক্ষিণ আমেরিকার ফুটবল ফেডারেশন। ব্রাজিলের সাপেকো শহরে 1973 সালে প্রতিষ্ঠিত হয় ফুটবল ক্লাবটি। 2014 সালে দেশের শীর্ষ ক্লাব টুর্নামেন্ট খেলার যোগ্যতা অর্জন করে শ্যাপেকুয়েন্স। জাহিদুর রহমান, সময় সংবাদ। বিপিএল এর খবর, তামিম ইকবালের 50-তে মাহমুদুল্লাহর খুলনা টাইটান্সকে 5 উইকেটে হারিয়েছে চিটাগাং ভাইকিংস। ফলে প্লে অফ অনেকটাই নিশ্চিত তামিম ইকবালের দলের। প্রথমে ব্যাট করে 8 উইকেটে 131 রান করে খুলনা। জবাবে 5 উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় চিটাগাং ভাইকিংস। মিরপুরে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। দলীয় 3 রানে মোহাম্মদ সামির বলে বোল্ড হন তাইবুর। 2 অঙ্কের কোটা স্পর্শ করতে পারেননি অলোক কাপালি ও শুভাগত হোম। 20 রান করে ইমরান খানের শিকার হয়ে সাজঘরের পথ ধরেন ওপেনার রিকি ওয়েসেলসো। তবে এক পাশ আগলে রেখে রানের চাকা সচল রাখেন অধিনায়ক মাহমুদুল্লাহ। 39 বলে 42 রানের ইনিংস খেলে মাহমুদুল্লাহ তাসকিনের বলে কাটা পড়লেও শেষ দিকে কুপারের 15 আর পুরানের 18 রানের সুবাদে 131 রান করে খুলনা। জবাবে দারুণ শুরু করেন চিটাগাংয়ের 2 ওপেনার ক্রিস গেইল ও তামিম ইকবাল। দলীয় 39 রান আর ব্যক্তিগত 19 রানে শুভাগত হোমের বলে আউট হন গেইল। উইকেটে আসা যাওয়ার মিছিলে সামিল হন চিটাগাংয়ের এনামুল বিজয়, শোয়েব মালিক, জাকির হাসানরা। তবে 22 রান করে জহুরুল আউট হলেও 50 তুলে নেয় অধিনায়ক তামিম। দলকে জয় এনে দিয়ে 66 রানে অপরাজিত থাকেন চিটাগাং অধিনায়ক। এদিকে টানা হারের পর জয়ের দেখা পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। বরিশাল বুলসকে হারিয়েছে তারা 8 উইকেটের বড় ব্যবধানে। প্রথমে ব্যাট করতে নেমে 8 উইকেটে 142 রান করে মুশফিকের বরিশাল। জবাবে আহমেদ শেহজাদের ব্যাটিং দৃঢ়তায় দারুণ জয় পায় মাশরাফির কুমিল্লা। আসরে 9 ম্যাচে এটি দ্বিতীয় জয় কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। এর আগে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে খুব একটা সুবিধা করতে পারেনি বরিশাল। দলীয় 8 রানে হারাতে হয় ওপেনার মুনাভিরার উইকেট। এরপর আউট হন আরেক ওপেনার ডেভিড মালান। বেশি দূর এগোতে পারেননি জীবন মেন্ডিসও। ব্যক্তিগত 28 রানে থামতে হয় তাকে। ফর্মে থাকা অধিনায়ক মুশফিকুর রহিম 29 রানে আউট হলে বাকিরা নামের প্রতি সুবিচার করতে পারেননি, তাই 142 রানে থামে বরিশালের ইনিংস। জবাবে ব্যাটিং নেমে দুর্দান্ত শুরু করেন কুমিল্লার 2 ওপেনার ইমরুল কায়েস ও আহমেদ শেহজাদ।
তাদের জুটিতে 93 রান যোগ করে 50 থেকে 4 রান দূরে থাকতে আউট হন ইমরুল। এরপর শেহজাদের 61 আর স্যামুয়েলসের অপরাজিত 27 রানে 6 বল বাকি থাকতে লক্ষ্যে পৌঁছে যায় কুমিল্লা। ম্যাচ সেরা হয়েছেন নাবিল সামাদ। Play the ball to its merit. You don't have to hit it too hard. That almost went to the boundary. Good. A Yorker. Brilliant delivery. Big appeal. Did it get a bat? Turn of the bat, or did he? It hit him. It's interesting, this field, because of that. Precisely because of that. I just think he's... That's played with the pace. Toilets. Goes for it. Goes big. Two fielders converging on it. I don't think they're going to get anyone near that. রাত 11টার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে বাংলাদেশ। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে শেখ হাসিনা। বাণিজ্য ও বিনিয়োগে সম্পর্ক সম্প্রসারণের প্রত্যাশা। রাজধানীর 3 থানার চাঁদাবাজির 3 মামলায় তারেক রহমানকে আত্মসমর্পণের নির্দেশ হাইকোর্টের। অপর 2 মামলার কার্যক্রমের উপর স্থগিতাদেশ প্রত্যাহার। অবৈধভাবে বসবাসের অভিযোগে মালয়েশিয়ায় 750 বাংলাদেশি আটক। গত কয়েক বছরের মধ্যে দেশটিতে এটি সবচেয়ে বড় অভিযান। নারায়ণগঞ্জে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে কমিশন যে কোনো সিদ্ধান্ত নিতে পারে, সেনা মোতায়েনের প্রশ্নে আইভি। নির্বাচনী বৈতরণী পার হওয়ার কৌশল, বলছেন বিএনপি প্রার্থী। এবং ভেজাল ওষুধ খেয়ে 22 শিশু মৃত্যুর ঘটনা তদন্তে যাদের গাফিলতি ছিল তাদের ছাড় নেই, হুঁশিয়ারি স্বাস্থ্যমন্ত্রী। শাস্তি না হওয়ার জন্য ওষুধ প্রশাসনকে দুষলেন বিশেষজ্ঞরা। এই ছিল রাত 11টার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।